আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো একটি খুবই আলোচিত কিন্তু অনেকের কাছে ধোঁয়াশা লাগে একটি বিষয় নিয়ে, যেটা আমরা খুব ঘন ঘন শুনছি খুব রিসেন্টলি। সেটা হলো ডিপ স্টেট। আপনি হয়তো নিউজে, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন ডিপ স্টেট বা ডিপ স্টেট সরকার নিয়ন্ত্রণ করছে। ডিপ স্টেট আসলে ক্ষমতার আসল কেন্দ্র। কিন্তু প্রশ্ন হলো, ডিপ স্টেট আসলে কি? এটা কি সত্যি করে গোপন সংগঠন, নাকি শুধু একটি ধারণা? আজ আমি খুব সহজ ভাষায় উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব ডিপ স্টেট কি, এর উৎপত্তি কোথায়, কিভাবে এই ধারণা এসেছে এবং কেন মানুষ এটা বিশ্বাস করে। দ্য কনসেপ্ট অফ ডিপ স্টেট বা ডিপ স্টেটটা আসলে কি? সহজভাবে বললে, ডিপ স্টেট মানে হচ্ছে এমন কিছু প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী যারা নির্বাচিত সরকারের বাইরে থেকেও দেশের বড় বড় সিদ্ধান্তে প্রভাব ফেলে। এরা হতে পারে উচ্চপদস্থ আমলা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সামরিক বাহিনীর কিছু প্রভাবশালী অংশ, বড় কর্পোরেট বা শিল্পগোষ্ঠীর লবি। এরা সরাসরি ভোটে নির্বাচিত না হলেও তাদের ক্ষমতা, অভিজ্ঞতা, নেটওয়ার্ক আর প্রভাবের কারণে অনেক সময় সরকার বদলালেও নীতি নির্ধারণে একই ধরনের সিদ্ধান্ত চলতে থাকে বা এদের সিদ্ধান্তই চলতে থাকে। সহজ উদাহরণ, ধরুন স্কুলে নতুন হেডমাস্টার এসছে, কিন্তু পুরনো সিনিয়র শিক্ষকরা আছেন বহু বছর ধরে। তো হেডমাস্টার বদলালেও স্কুলের ভিতরে নিয়মকানুন, সংস্কৃতি, সিদ্ধান্ত অনেক সময় ওই সিনিয়র শিক্ষকদের হাতেই থাকে। অনেকে ডিপ স্টেটকে এই অদৃশ্য নিয়ন্ত্রণ এর সাথেই তুলনা করে। এখন আসি আমরা ডিপ স্টেটের ধারণা বা এর উৎপত্তিটা কোথা থেকে। ডিপ স্টেট শব্দটি প্রথমে বেশি আলোচনায় আসে তুরস্কে। সেখানে ধারণা ছিল দেশের ভেতরে কিছু গোপন সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্ক আছে যারা নির্বাচিত সরকারকে বা নির্বাচিত সরকার বদলালেও রাষ্ট্রের মূল ক্ষমতা ধরে রাখে। পরবর্তীতে এই শব্দটি খুবই জনপ্রিয় হয় যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশের রাজনৈতিক আলোচনায়। বিশেষ করে যখন মানুষ দেখে সরকার বদলায়, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বদলায়, কিন্তু পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি বা কর্পোরেট সুবিধা একই থাকে, তখন অনেকেই প্রশ্ন তোলে, আসলে ক্ষমতায় কে, ডিপ স্টেট না সরকার? এখন আমরা আসি কিভাবে এই ধারণা জনপ্রিয় বা খুব আলোচিত হলো। ডিপ স্টেট ধারণা জনপ্রিয় হয় মূলত তিনটি কারণে। নাম্বার 1, রাজনীতিতে অনাস্থা। মানুষ অনেক সময় মনে করে রাজনীতিবিদরা শুধু মুখ দেখানো নেতা, আসলে ক্ষমতা অন্য কোথাও। দ্বিতীয়টা নাম্বার 2, বড় সিদ্ধান্তের পেছনে রহস্য। ধরেন দেশে অনেক বড় ধরনের কোনো সিদ্ধান্ত আসছে, সেই সিদ্ধান্তের পিছনে কোনো রহস্যময় ঘটনা ঘটছে, যেমন যুদ্ধ, অস্ত্র ব্যবসা, বড় বড় কর্পোরেট চুক্তি। এগুলোর পেছনে স্বচ্ছতা কম থাকলে মানুষ ধরে নেয় কিছু একটা লুকানো হচ্ছে। দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং বিহাইন্ড দ্য কার্টেল। নাম্বার 3, সোশ্যাল মিডিয়া কনস্পিরেসি থিওরি। ইউটিউব, ফেসবুক, টিকটকে অনেক ভিডিও থাকে যেখানে বলা হয় সব কিছু ডিপ স্টেট নিয়ন্ত্রণ করছে। এতে ধারণাটি আরও জনপ্রিয় হয়ে যায়। এখন যদি আসি আসলে বাস্তবতাটা কি। অনেক সময় ডিপ স্টেট কথাটা ব্যবহার করা হয় রাজনৈতিক ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্য। ডিপ স্টেট বলা হয় কেন বা এর উদ্দেশ্যটা কি? এই ধারণা ব্যবহারে কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে।
যদি সরকার নিজের ব্যর্থতা ঢাকতে, জনগণের ক্ষোভ অন্যদিকে ঘোরাতে, এরপর আসি রাজনৈতিক বিরোধীদের অদৃশ্য শক্তির দালাল বানাতে, জটিল রাষ্ট্র ব্যবস্থাকে সহজ গল্পে বোঝাতে, সবসময় যে সত্যিকারে গোপন শক্তি আছে এটা ঠিক নয়। কিন্তু বাস্তবে এটা ঠিক যে রাষ্ট্রের ভিতরে কিছু শক্তিশালী প্রতিষ্ঠান থাকে যাদের প্রভাব হয় খুবই দীর্ঘমেয়াদী। সো সবশেষে যদি বলার চেষ্টা করি, ডিপ স্টেট কোনো একক গোপন সংগঠন নয়, বরং এটি রাজনৈতিক ধারণা। কিছু ক্ষেত্রে রাষ্ট্রের ভিতরে শক্তিশালী প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক সত্যিই সরকারের উপর প্রভাব ফেলতে পারে। আবার অনেক ক্ষেত্রে ডিপ স্টেট শব্দটি ব্যবহার করা হয় ভয়, সন্দেহ বা রাজনৈতিক বক্তব্য জোরালো করার জন্য। সো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য যাচাই করা, সব কিছুকে ষড়যন্ত্র ভেবে না নেওয়া এবং সচেতন নাগরিক হিসেবে প্রশ্ন করা। কারণ সচেতন মানুষই পারে যে কোনো অদৃশ্য শক্তি বা অদৃশ্য শক্তির কোনো প্রভাব মুক্ত করতে। সচেতন মানুষই পারে যে কোনো অদৃশ্য শক্তির চেয়ে বড় শক্তি হতে। সো এটাই ডিপ স্টেট ধারণা। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানতে চাই, কমেন্টে ইনবক্সে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর এক অনাগত বাংলাদেশের আশায় আজকের এপিসোডটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।